বাট রিসার্চের কোন মানে রিসার্চ হচ্ছে এমন একটা জায়গা যে আপনার ইন্টারেস্ট কোনটার উপরে তৈরি হবে বা তৈরি হয়েছে সেটার কোনো পার্টিকুলার ইয়া নাই যে আপনাকে বাধা ধরা কোনো নিয়ম নাই। রাইট নাও গোটা ওয়ার্ল্ড হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের দিকে আগাইতেছে। কি আরো আমি এই জিনিসটা খুব আরো সুন্দরভাবে এক্সপ্লেন করি। বাইরে রাইট নাও ইউএস থেকে শুরু করে রাইট নাও পেনসিলভেনিয়াতে অ্যান্ড এমআইটি থেকে শুরু করে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং ব্যাচেলর অফ সায়েন্স খোলা হয়েছে। সে ব্যাচেলর অফ সায়েন্সের ডিগ্রিটার নাম হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং। এবং মজার ব্যাপার হলো আপনাকে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি যে কোনো খুশি যা মনে চায় আপনার যে কোনো কোর্স নিতে পারবেন ইন্টারডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং এ। মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া ফিক্স করে দেওয়া হবে না যে আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা আপনি সিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন বা আপনি ইলেকট্রনিক্স অ্যান্ড ট্রিপল ইঞ্জিনিয়ারিং করতেছেন। এরকম কোনো কিছুই আপনাকে ফিক্স করে দেওয়া হচ্ছে না ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট। আপনার যদি মনে চায় আপনি যা যা আপনার সিএসসি নিয়ে যে যে কোর্স করার দরকার আপনি সিএসসির এক গাদা কোর্স নেন। তারপরে দিন শেষে আপনি একটা মেজর আর একটা মাইনর ডিগ্রি দুইটা নিতে পারবেন। মেজরটা যদি যে বিষয়ে বেশি কোর্স নিবেন ফাইনাল ইয়ার শেষে ওই ওই রিলেটেড একটা আপনাকে মেজর নিতে হবে। আর যে পাশাপাশি যে রিলেটেড সেকেন্ড যে কোর্সটার সাথে আপনার মোটামুটি রেলেভেন্ট হয় সেই রিলেটেড একটা মাইনর ডিগ্রি হবে। তো ব্যাচেলর অফ সায়েন্সটা ঠিক বাইরে এইভাবে পড়ানো হচ্ছে এবং অনেক ইউনিভার্সিটি গুলোতে অলরেডি এই অ্যাপ্রোচ নেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং বা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স যেভাবে বলেন। জাপানে অলরেডি আপনার টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি ওদের ওইখানে ডিপার্টমেন্ট আছে, কিয়োটো ইউনিভার্সিটিতে আছে, কিয়োটো ইউনিভার্সিটিতে আছে, কিও ইউনিভার্সিটিতে আছে, এরকম প্রতিটা জায়গায় আছে। বেশ কয়েকটা ওরা অলরেডি অ্যাপ্রোচটা গ্রহণ করছে। সো আমি যেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি অ্যাপ্রোচ গুলা কেমন। যেমন ধরেন এটা পার্টিকুলার দুইটা বা তিনটা ক্রস ডিসিপ্লিনারি কাজগুলো রিসার্চ গুলো করতেছে। সো আপনার লেটসে আপনি যদি বায়োলজি থেকে পড়াশোনা করেন বা জুওলজি থেকে পড়াশোনা করেন, তো এখন এখন কথা হচ্ছে যে জুওলজির সাথে মেশিন লার্নিং আপনি চাইলে দুটো ব্যাপারকে একসাথে করে আপনার একটা গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করতে পারেন। আপনারা অলরেডি এই ব্যাপারে অবগত যে 2024-এ যে নোবেল প্রাইজটা পেয়েছেন সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে। ওনার নাম হচ্ছে কেমিস্ট্রিতে যে নোবেল প্রাইজ পাইছেন, রাইট নাও আমি ভুলে গেছি, হোয়াট এভার। তো ওইখানে একটা কাজ ছিল সেটা হইতেছে যে আপনার যে ক্যান্সার হবে এটা 20 ইয়ার্স আগে আপনাকে ডিটেক্ট করা যাবে। এবং এটা উনি করছে মেশিন লার্নিং অ্যান্ড হচ্ছে ওনার যে জিওলজিক্যাল নলেজটা বা কেমিস্ট্রি যে নলেজ এই রিলেটেড বায়োকেমিস্ট্রি নলেজটা এটাকে উনি ক্রস ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করছে। তো এরকম আপনার গোটা ওয়ার্ল্ডকে যদি গ্রাউন্ড ব্রেকিং কিছু কাজ দিতে চান আপনাকে অবশ্যই ক্রস ডিসিপ্লিনারি কাজ করা উচিত। সামনের দিনে এইভাবেই আপনার আসতেছে। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কিছু পোস্ট শেয়ার করছিলাম ওইখানে। আপনার খেয়াল করবেন যে ওই ম্যাক্স পিএইচডির কিছু কিছু পোস্ট শেয়ার করা হয়েছিল। তো পিএইচডি পোস্ট গুলোতে একটা ছিল মনে হয় জার্মানিতে মনে হয় ইউনিভার্সিটি অফ ড্রেসডেন মেবি, আই এম নট শিওর। আরেকটা হচ্ছে ইউএসএ, একটা ছিল ইউএসএ সরি কানাডাতে ইউনিভার্সিটি অফ টরেন্টো। ওইখানে পিএইচডি এর একটা কোর্স ওয়ার্কে ওইখানে সার্কুলারটা ছিল এরকম যে আপনাকে ওই প্রোগ্রামিং জানতে হবে এবং একই সাথে সিমুলেশনের কাজগুলো ওই দুই ব্যাপারটাতেই আপনাকে পারদর্শী হইতে হবে, কারণ ওই দুইটাই একসাথে কাজ করাবে আর কি পিএইচডি। ওটা ছিল মেবি পোস্ট ডকের। তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি সেটা হইতেছে যে ক্রস ডিসিপ্লিনারি ওয়ার্ক গুলো আপনি তখনই করতে। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে তানজিল আপনি একটু মাইকটা অফ রাখেন। শামিম, হ্যাঁ। তো আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে আপনি তখনই ব্যাপারগুলো করতে পারবেন যখন আপনার নিজের ডিসিপ্লিন এবং অন্য ডিসিপ্লিনের নলেজ থাকবে। এখন মজার ব্যাপার হলো আমাদের তো আর এত নলেজ নাই যে আমি এখন যে মেশিন লার্নিং এর কাজ পারবো বা আপনারা যে আরো লেটস সে আপনি বায়োকেমিস্ট্রি আপনি অলরেডি কেমিস্ট্রিতে আছেন এখন আপনি বায়োকেমিস্ট্রি কাজগুলো করবেন বা এরকম রিলেটেড কোনো ক্রস ডিসিপ্লিনারি কাজ করতে গেলে তো ওই ফিল্ডে নলেজ থাকতে হবে। তো সেক্ষেত্রে কি করা যায়? ধরেন আপনি প্রোগ্রামিং পারেন না বা আরো 10টা কাজ আরো 10টা নলেজ আপনার কাছে নাই।
তো সে তখন আসবে আপনার কোলাবোরেশন। এবং চায়নাতে এটা করে। চায়নাতে প্রত্যেকে নিজ নিজ জায়গাতে যারা হচ্ছে এফিশিয়েন্ট, লেটস সে কেউ প্রোগ্রামিং এ ভালো, তাকে প্রোগ্রামিং এর পছন্দ দেয়। কেউ কেমিস্ট্রিতে ভালো, সে কেমিস্ট্রিতে। যে যে টপিকসে এক্সপার্ট, তারা সেই টপিকস এর উপর কাজ করে। এভাবে কোলাবোরেশনের মাধ্যমে ক্রস ডিসিপ্লিনারি কাজগুলো করে থাকে তারা। তো আমরা বলবো আপনারা টিম তৈরি করুন আপনাদের জায়গা থেকে। অ্যান্ড যাকে যাকে যে ধরনের আপনারা কাজ করতে চাচ্ছেন সেই ধরনের টিম তৈরি করুন। এখন এটা আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে প্রথম কাজ। তো প্রথম কাজ করতে গেলে আসলে প্রথমেই যে আপনারা অনেক ভালো কিছু করে ফেলবেন, অনেক বড় কিছু করবেন, এটা আমরা আশা করি না, বা আপনারাও আশা করবেন না হয়তো বা, মেবি। এখন ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা বলবো আপনি শুড জাস্ট ইনিশিয়েট করুন। এটাই আমাদের আপনাদের প্রতি আহ বলতে পারেন আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান। সেটা হচ্ছে জাস্ট ইনিশিয়েট। আপনি কাজ শুরু করে দেন। কাজ শুরু করার পরে আপনি দেখেন যে এই কাজ করতে যে আপনার কি কি জানতে হচ্ছে, কি কি শিখতে হচ্ছে, কি কি নলেজ গ্যাদার করতে হচ্ছে। যখন আপনার সামনে একটা পার্টিকুলার আপনার সামনে একটা পার্টিকুলার লক্ষ্য থাকবে, গোল থাকবে, তখন ওই গোলটা ওই ডেডলাইনের মধ্যে অ্যাচিভ করার জন্য আপনি কাজ করবেন। বাট যখন আপনি আপনি জানেনই না হোয়াট টু গো, হোয়ার ইউর ডেস্টিনেশন, তখন কিন্তু আপনি ওইটার জন্য পরিশ্রম করবেন না। সো আমরা বলবো এই মোটিভেশনটা ঠিক রাখার জন্য, বা কোনো আপনারা হচ্ছে রিসার্চটা ইনিশিয়েট করার জন্য কিচ্ছু না, আপনি একটা জাস্ট একটা টপিক নেন। আহ, ভালো মন্দ এত হিসাব করার দরকার নেই। ফার্স্ট অফ অল আপনি একটা টিম গঠন করেন। আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে, হতে পারে আপনার আপনার বড় ভাই হইতে পারে, আপনার জুনিয়র হইতে পারে, আপনার ইউনিভার্সিটির বাইরে হইতে পারে, আপনার ডিপার্টমেন্ট, মানে যে যেমনে পারেন এনথুজিয়াস্টিক, যারা অলরেডি এনথুজিয়াস্ট আছে রিসার্চে, তাদেরকে এঙ্গেজ করেন। 5 জনের একটা টিম বানান। এবং আমাদের এখানে অলরেডি পোস্টে ফর্ম ফর্ম দেওয়া আছে, আপনারা ফর্মটা ফিল আপ করেন টিমের। আপনি টিম লিডার হলে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানে আমরা ফার্স্ট অথর নিয়ে ব্যাপার আছে। সেটা হইতেছে যে আমরা আপনি যদি টিম লিডার হন, আপনি ফার্স্ট অথর হবেন। এখন ফার্স্ট অথরটা ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বাইরে যেতে গেলে বা বাইরে রিসার্চ করতে গেলে আপনার ফার্স্ট অথরে লিস্ট Q1, মানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে Q1 লেভেল, Q1 জার্নালে ফার্স্ট অথরে একটা পেপার অন্তত পক্ষে থাকতে হবে। তো এটা আপনাকে পরবর্তীতে খুবই বেশি উপকৃত করবে, ফার্স্ট অথরশিপ। তো আমরা আপনাদেরকে, আপনারাই আপনাদের সমস্ত পজিশন নিবেন। ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর, ফোর্থ অথর, ফিফথ অথর, সব আপনারাই। আমরা শুধু আপনাদেরকে এখানে, আমরা চাচ্ছি আপনারা রিসার্চ শুরু করেন। আমরা চাচ্ছি আমাদের যে উদ্দেশ্য, রিসার্চটাকে গ্রাউন্ড লেভেলে ছড়িয়ে দেওয়া, রুট লেভেলে এটাকে অ্যাক্সেস দেওয়া, এটা যেন আমরা আপনাদের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। এটাই আমাদের এখানে উদ্দেশ্য। সো আপনারা মানে ফার্স্ট অথরটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যিনি ফার্স্ট অথর হবেন, আপনি সবসময় মাথায় রাখবেন 70% কাজ আপনাকেই করতে হবে। ফার্স্ট অথর কে নিজের দায়িত্বে তাকে অনেক বেশি কাজ করতে হবে এবং টিমকে লিড দিতে হবে। সো আপনারা এখন আপনাদের জায়গাটা থেকে এটা চেষ্টা করেন যে প্রথমে একটা টিম তৈরি করেন। কারণ টিম স্পিরিট খুবই গুরুত্বপূর্ণ। রিসার্চ আসলে একটা কোলাবোরেশন। কেউ কাউকে হিংসা করবেন না কখনো লাইফে, এটা মাথায় রাখবেন। আপনার যে ফ্রেন্ডটা কে ভাবতেছেন সে আপনার থেকে অনেক বেশি ভালো কিছু করতে পারে, বরং তার সাথে যদি কোলাবোরেশন করেন, তাহলে আপনারা টুগেদার অনেক ভালো কিছু করবেন। আপনার ভাবতেছেন এই ইনফরমেশনটা ওকে দিব, ও তো আমার থেকে ভালো কিছু করবে, ব্যাপারটা এমন না। আপনিও চুপচাপ বসে আছেন, সেও চুপচাপ বসে আছে। আপনারা দুইজন মিলে যদি একটা কাজ, একটা নলেজের উপরে ওয়ার্কআউট করা শুরু করতেন, দিন শেষে দুইজনই কোনো ওয়ে দেখতে পারতেন। এখন ব্যাপারটা হচ্ছে এখানে তো আর আমরা, এটা তো বিসিএস ক্যাডার হওয়ার মতো কোনো ব্যাপার না যে এখানে সিট আছে 2000, 2000-এর বেশি যত কম্পিটিশন হবে তত বেশি ঝামেলা। ব্যাপারটা তো এরকম না। আপনার আপনারা যদি দুইজন মিলে আরো আহ, ভালো কাজ করতে পারেন, ভালো কিছু নিয়ে আসতে পারেন, আপনাদের দুইজনই দিন শেষে স্কলারশিপের মুখ দেখতে পারবেন। আচ্ছা, কোনো কোয়েশ্চেন্স আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।
কোশ্চেনটা হচ্ছে যে স্কলারশিপের ক্ষেত্রে আহ নিজের নামের পাশে বেশি বেশি রিসার্চ পেপারটা ইম্পর্টেন্ট, নাকি নিজের নামের পাশে অল্প রিসার্চ পেপার হলেও ইন্টারেস্টিং টপিকে রিসার্চ পেপার থাকাটা ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে আমি একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে রিসার্চ পেপার বেশি কম দিয়ে কোনো লাভ নাই, বরং বেশি রিসার্চ পেপার থাকাটা অনেক সময় অনেক দুর্ভাগ্যের কারণ হয়। আপনার রিসার্চ থাকতে হবে কোয়ালিটিভ রিসার্চ, নট কোয়ান্টিটিভ। আপনি যদি ভালো কাজ করতে পারেন সেটা আপনার লাভ, কিন্তু আপনি সবগুলো করতেছেন, সবগুলো নর্মাল কাজ, সেগুলো নর্মাল লেটস গুগল ইন্ডেক্সে পাবলিশ হচ্ছে, একটাও কি ওয়ান, আপনার একটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স নাই। এখন ইন্ডেক্সিং সিস্টেম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। সেটা হইতেছে যে পৃথিবীতে অনেকগুলো র্যাঙ্কিং সিস্টেম আছে, যেমন কিউএস র্যাঙ্কিং আছে, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং আছে, তারপর ফোর্বস র্যাঙ্কিং আছে, তারপর ইউএস নিউজ র্যাঙ্কিং আছে। এরকম থাউজেন্ডস অফ র্যাঙ্কিং, কিন্তু আপনি ভালো র্যাঙ্কিং কোনটাকে ধরবেন? বাংলাদেশের হিসাবে আপনারা যদি ভালো র্যাঙ্কিং ধরেন, আপনারা কিউএস র্যাঙ্কিং কে ধরেন, অথবা টাইমস হায়ার এডুকেশন কেই ধরেন। তো বাদ বাকি দুনিয়াতে তো অনেক র্যাঙ্কিং আছে। এখন কথা হচ্ছে সব র্যাঙ্কিং এ কিন্তু সবগুলোকে ওই সমানভাবে পজিশন করানো হয়নি। এখন কথা তো আপনাকেও এই র্যাঙ্কিং গুলোর মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিং হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, স্কোপাস ইন্ডেক্সও না। একটা জিনিস মাথায় রাখেন, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স হচ্ছে সমস্ত ইন্ডেক্সিং এর বলতে পারেন হাইয়েস্ট লেভেলে আছে, হাইয়েস্ট লেভেল অফ পিউরিটি এখানে মেনটেন করা হয়েছে। সেটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স। আজকে যে ইনফরমেশনটা দিলাম এটা খুব ক্রুশাল। এই ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স এর মধ্যে মাত্র 56,000 জার্নাল আছে, গোটা ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ জার্নাল আছে। আপনার বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা করে জার্নাল আছে, কিন্তু ওই জার্নালে তো পাবলিশ করে লাভ নাই। কারণ হচ্ছে আপনার ওগুলো তো লামসাম জার্নাল, মানে কোন রকম একটা জার্নাল হয়ে গেছে, ওটা তো কোনো ইন্ডেক্সিং সিস্টেমের মধ্যেও আসেনি। তো আমি আপনাকে আজকে থেকে বলে দিলাম, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স এর মধ্যে যদি কাজ করতে পারেন তাহলে লাভ আছে, না হলে কোনো লাভ নাই। ওই জার্নাল গুলোতে পাবলিশ করতে হবে। বাদ বাকি আপনি যা মনে চায়, মানে বাদ বাকি আপনি যে কাজগুলো করবেন, কোয়ালিটেটিভ কাজ হইলে ওইটা অবশ্যই ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স অন্তর্ভুক্ত জার্নালে অবশ্যই পাবলিশ হইতে হবে। আর যদি কোয়ালিটেটিভ কাজ না হয় সেক্ষেত্রে নর্মাল জার্নালে পাবলিশ করবে। তো এটা আলটিমেটলি লাভ হবে না কোনো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, একটা আচ্ছা, কোশ্চেন আপনি করতে একটু পারবো? পরে কোশ্চেন করেন। আর কেউ কোশ্চেন করেন? হ্যাঁ, IEEE থেকে জার্নাল পাবলিশ করলে ওইটা কি একটা ভালো মানে ধরা হবে, জার্নাল ধরা হবে বা রিসার্চ পেপার ধরা হবে ওইটা? হ্যাঁ, আইট্রিপলি খুবই ভালো একটা জার্নাল, এটা ওয়েব অফ সায়েন্সের অন্তর্ভুক্ত। আর ভাইয়া ওই যে আমাদের বললেন না রিসার্চ প্রপোজালের কথা, আর এখন যে বললেন 5 জনের টিম ফর্ম করে একটা ইয়া দিয়ে, দুইটা কি ডিফারেন্ট প্রোগ্রাম? রিসার্চ প্রপোজাল এখন আর আমরা আপাতত ওইভাবে দরকার নাই। আমাদের যে ফর্মটা দেওয়া হয়েছে ওইখানে আপনাদের 300 ওয়ার্ডের মতো একটা ডেসক্রিপশন লিখতে দেওয়া আছে, যে আপনারা আপনার যে রিসার্চটা করতেছেন বা করবেন ওই রিলেটেড একটা আইডিয়া আমাদেরকে দেওয়ার জন্য 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন ওইখানে আছে। তো ওইটা লিখলে মোটামুটি আমরা প্রপোজাল সম্পর্কে আইডিয়া পাবো। অ্যান্ড টিম ফর্ম করার পরে আমরা আপনাদের সাথে ফার্স্ট মিটিং বসবো। ওই মিটিং এ আমরা আপনাদেরকে টপ ফর্মালিটিস, জন হলে হবে না কি 5 জন লাগবে? আপনার বেশি ইন্টারেস্ট দেখাইতেছে, আপনাকে সবচেয়ে বেশি সাহস দেখাইতেছে, কালকে সেই দেখবেন যে হাওয়া হয়ে গেছে, আপনার পাশে আর নাই। আপনি যখন বলবেন এই কাজটা করো, ওই এই ব্যাপারটা পড়াশোনা করো, ওই ব্যাপারটা করো, দেখবেন যে যে সবচেয়ে বেশি উৎসাহ দেখাচ্ছিল সেই গায়েব হয়ে গেছে। তো এরকম আমরা অনেক দেখছি, কারণ এটা একটা কন্টিনিউয়াস, একটা রিগোরাস একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে যাইতে হয়। তো দিন শেষে কে কমিটমেন্ট রাখবে আর কে কমিটমেন্ট রাখবে না আপনি নিজেও জানেন না। অনেকের অনেক ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে, অনেক পার্সোনাল সমস্যা আসতেই পারে। এই জন্য আমি টিম মেম্বারটাকে 5 জন এটা ইয়া করে দিছি, পারলে 6 জন নিয়ে আসেন। এবং যেহেতু ফার্স্ট কাজ, একটা কাজ যখন আপনার কমপ্লিট করে ফেলবেন, 6 জন মিলে করলে যেটা হবে যে কাজটা খুব ফাস্ট করবেন, বা দায়িত্বগুলো কমে যাবে, তখন আপনার নিজের উপর কাজের প্রেশার কম থাকবে। এটাকে খুব একটা রিগোরাস মনে হবে না। তো তখন যেটা হবে যে একটা কাজ করার পর আপনাদের কনফিডেন্স লেভেলটা একটা বুস্ট আপ হয়ে যাবে।
আর হ্যাঁ ভাই কিছু? একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। ভাই মানে রিসার্চে যে প্রপোজালটা লিখতে হবে, নতুন যে রিসার্চ আমরা করব, ওইটা মোটামুটি কয়দিনের মধ্যে জমা দিতে হবে? আর যে না টিমমেট না, যে ফর্ম করবো প্রপোজাল লিখতে তো আমি মানা করলাম, আমি তো প্রপোজাল জি, লিখতে বলি নাই। আমি বলছি আপনি টিম গঠন করেন, টিমের রেজিস্ট্রেশন করবেন। ফেসবুক পোস্টে আমাদের রেজিস্ট্রেশন একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে যে ওইখানে যে কোয়েশ্চেন্স গুলো আছে, ওই কোয়েশ্চেন্স এর মধ্যে 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন আছে যে আপনি কি বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন। ওই ডেসক্রিপশনটা লিখলে আমরা বুঝে ফেলবো যে আসলে রিসার্চটা কি ব্যাপারে করবেন। এই প্রপোজালটা ওইটাই আমরা কাউন্ট করবো আপাতত। আচ্ছা ভাই। আর ভাই ওইটা মানে আমাদের যে টিমমেট ফর্ম করবো, এটা লাস্ট ডেট কবে? এটা লাস্ট ডেট, আচ্ছা এটা লাস্ট ডেট ধরে নেন, আমরা অলরেডি দিয়ে দিছি হচ্ছে 30 তারিখ পর্যন্ত, মার্চের 30 তারিখ। আর জি কিছু ভাই। কোয়েশ্চেন প্লিজ? সময় চলে যাচ্ছে, প্লিজ। ছিল হুম হুম, বলেন। ভাইয়া এখন আমাদের সবাইকে তো মানে যারা রিসার্চ ফেলোশিপে আছে তাদের সবাইকে কি এখন এনজিআরআই এই প্রোগ্রামটাতে ইনক্লুড হতে হবে, এরকম ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, সবাইকে এটা করতে হবে। আপনি একটা রিসার্চ, আমরা যখন সার্কুলার দিছিলাম, সার্কুলারে স্পষ্ট লেখা ছিল যে আপনারা এঙ্গেজ হইতে পারবেন কাটিং এজ রিসার্চ গুলোতে। তো আমরা আমাদের কমিটমেন্টটা রাখতেছি এবং আপনাদেরকে রিসার্চ এঙ্গেজ হওয়ার জন্য অপরচুনিটি দিচ্ছি। সো ইটস এ ম্যান্ডেটরি ফর আস, মানে ফর ইউ, অল অফ ইউ গাইস। ইভেন আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে প্রত্যেককে আমরা হচ্ছে রিসার্চ করাচ্ছি, প্রত্যেকে। আমাদের আপনারা ছাড়াও আমাদের অলরেডি 224 জন